ট্যাকটিক্যাল এরর করেছে বাংলাদেশ, যার পুরো ফায়দা তুলেছে যুক্তরাষ্ট্র। 3 ম্যাচ টি-20 সিরিজের ম্যাচ জয়ের পর এভাবেই জানাচ্ছিলেন হারমিত সিং। মোস্তাফিজকে ভুল পয়েন্ট থেকে বল করতে দেখেই হারমিত বুঝে গিয়েছিলেন এই ম্যাচ যুক্তরাষ্ট্রই জিতছে। হারমিত যেন জানিয়ে গেলেন কেন মোস্তাফিজের মতো বিশ্বমানের বোলারকে বাংলাদেশ কাজে লাগাতে ব্যর্থ হয়। কোহিনুর কণা রিপোর্ট। যুক্তরাষ্ট্রের বিপক্ষে 3 ম্যাচ টি-20 সিরিজে কাগজে কলমে ফেভারিটের তকমা গায়ে লাগিয়ে বাংলাদেশ সেই দর্প অবশ্য চূর্ণ করে দিয়েছে র্যাঙ্কিংয়ে 19 নম্বরে থাকা আইসিসির 105তম সদস্য দেশটা। কি ভাবছেন, ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট? এ কোনো ঝড়ে বক নয়, একেবারে ছক কষে ঠান্ডা মাথায় হারানো হয়েছে বাংলাদেশকে। চোখে আঙুল দিয়ে দেখানো হয়েছে পড়াশোনা না করে মাঠে নেমে পড়লে কিভাবে লেজ গুটিয়ে পালাতে হয়। প্রথম ম্যাচে জিততে গেলে 31 বলে যুক্তরাষ্ট্রের দরকার 60 রান। তখনও বাকি মুস্তাফিজের 2 ওভার, যে কিনা তার প্রথম 2 ওভারে অসাধারণ বল করেছে। তার মানে ম্যাচটা বাংলাদেশই জিততে চলেছে। গোটা ব্যাপারটাই হয়েছে উল্টো। মুস্তাফিজকে রীতিমতো অ্যামেচার বোলার বানিয়ে ফেলেছে হারমিত আর কোরি অ্যান্ডারসন। এই ডুয়োর কাছেই হেরেছে বাংলাদেশ। আর প্রথম ফেস অফেই টাইগারদের কিভাবে হারানো হয়েছে তা ফাঁস করেছেন যুক্তরাষ্ট্রের অলরাউন্ডার হারমিত সিং। আমরা মনে করেছিলাম ফিজ বাতাসের বিপরীতে বল করবেন, কিন্তু আমরা তাকে অন্য এন্ডে বল করতে দেখলাম, বাতাসের দিকে। তখনই আমি ভাবলাম আমাদের অন্য দিক থেকে ওভারে 20 রান করে নেওয়ার সুযোগ আছে। হলো ঠিক তাই। কন্ডিশন না বুঝে ম্যাচের 17তম ওভারে বল করতে এসে ফিজ খেলেন বেদম মার। 19 ওভারে দিলেন 15 রান। ব্যাস, ওখানেই ম্যাচ শেষ। আমার মনে হয় তারা আমাদের হয়তো হালকাভাবে নিয়েছিল। অন্য দিক থেকে বল করার মতো বোলার ছিল না তাদের। বাংলাদেশ যে চালে ভুল করে ফেলেছে এবং সেখান থেকে কামব্যাক করার সুযোগ নেই, সেটা ভালোই টের পেয়ে গিয়েছিলেন হারমিত সিং। বুঝে গিয়েছিলেন এই ম্যাচ তাদের পক্ষে আসতে চলেছে। সম্ভবত তারা ভেবেছিল আমাদের অল আউট করে দিতে পারবে। আমি কোরি অ্যান্ডারসনকে বলেছিলাম যদি আমরা থাকতে পারি তবে শেষ ওভারেও 20 নিতে পারবো, আমাদের জেতার সুযোগ আছে। যে সুযোগ কাজে লাগিয়ে 3 বল 5 উইকেট হাতে রেখে ম্যাচ বের করে নিল বিশ্বকাপের আয়োজক দেশটা। ম্যাচ জয়ের পর হারমিত অবশ্য শান্ত বাহিনীর জন্য নতুন করে খুলে দিয়ে গেছে পুরনো সেই জটটা। কিভাবে চেন্নাইয়ের জার্সিতে মুস্তাফিজ নিয়ে নেন মেডিন ওভার, কিভাবে 14 উইকেট নিয়ে মাথায় পড়েন পার্পল ক্যাপটা। দিন শেষে পরিসংখ্যান, র্যাঙ্কিং কোনো মাইনেই রাখে না। পুরো বিষয়টাই মগজাস্ত্রের খেলা। কোহিনুর কণা, 71। হার একটা সমস্যা, অজুহাত আরো বড় সমস্যা। ক্যাপ্টেন শান্ত হয়ে যাচ্ছেন অজুহাতের ফেরিওয়ালা। আমেরিকার বিপক্ষে প্রথম ম্যাচে পরাজয়ের পর উইকেটকে কাঠ গড়ায় দাঁড় করেছেন বাংলাদেশের অধিনায়ক, যেটা নিয়ে সবখানেই শুরু হয়েছে সমালোচনা। অথচ ক্যাপ্টেন্সি পাওয়ার আগে কথাবার্তায় দেখা গেছিল পরিপক্কতা। বাংলাদেশ ক্রিকেট টিমের ক্যাপ্টেন্সির হট সিটে বসলে ব্যালেন্স হারান ক্রিকেটাররা। ভুল স্বীকার না করে সাফাই গাওয়া নিঃসন্দেহে বিশ্বকাপের মতো বড় আসরের আগে আশঙ্কাজনক। বিস্তারিত মাহাদি হাসানের রিপোর্টে। ভালো মানুষ বলে হক কথা, এরপর সেই মানুষটাকে যখন ভরসা করে বসানো হয় চেয়ারে, তারপর কি যেন হয়। বলা আর করা শুরু করে ওলট পালট, মেলানো যায় না সেই কি এই লোক। শহরের পাড়ায়, অলিতে গলিতে, গ্রামের চায়ের কাপের আড্ডায় বসলে কখনো কখনো রাজনীতিবিদদের কাউকে কাউকে নিয়ে শোনা যায় এমন আক্ষেপ। শুধু কি পলিটিশিয়ানদের ক্ষেত্রেই হয় এমনটা, নাকি বাংলাদেশে অন্যান্য সেক্টরেও যেমন ক্রিকেট টিমের ক্যাপ্টেনের চেয়ারে বসলে ঘুরতে শুরু করে একই অদ্ভুত? এমন প্রশ্নটা আসছে অধিনায়ক হওয়ার আগে আর হওয়ার পরের নাজমুল শান্তকে মেলাতে না পারার ধন্দে। যুক্তরাষ্ট্র ক্রিকেট টিমের কাছে হারার পর অজুহাতের ফেরিওয়ালা হয়েছেন, বলেছেন উইকেটই নাকি নষ্টের মূল। জিম্বাবুয়ের পর মার্কিন টিমের কাছে হারার কারণ ওটাই। ম্যাচ শেষে এমন স্টেটমেন্ট দেওয়াতে বিরক্ত সবাই। যদি ধরে নেওয়া হয় হ্যাঁ উইকেটের সমস্যা আছে, তেমন থাকলে সেটা তো সবার জন্যই আছে, তাহলে শুধু বাজে পারফর্ম করা টিমটা কেন শুধু সবসময় ওরাই হয়? অত্যন্ত বাজে মানের পিচ না হলে এখন আর ক্রিকেট দুনিয়ায় কোনো টিমই 22 গজকে কাঠ গড়ায় দাঁড় করায় না। হোক সেটা প্রবল প্রতাপশালী অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারতের মতো টিম, অথবা জিম্বাবুয়ে, আমেরিকা কিংবা নেপালের মতো সাধারণ বাংলাদেশ, অথবা সুদূর আমেরিকা। নাজমুল শান্তর মতো ব্যাক টু ব্যাক সিরিজে উইকেট সংক্রান্ত অজুহাত দাঁড় করানোর নজির ক্রিকেট দুনিয়ায় সাম্প্রতিকে বিরল। উত্থান পতন আছে বলি তো স্পোর্টস কিংবা ক্রিকেট এত সুন্দর। কেউ যেমন চিরকাল আসমানে ওড়ে না, তেমনি আজীবন জমিনেও পড়ে থাকে না। কিন্তু আপনি আজকে পারছেন না বা পারেন না, এই সত্যটা মেনে না নিলে আগামীকাল পারবেন কখনো?
ব্যর্থতা পুরোপুরি বিনয়ের সাথে মাথা পেতে না নিলে নতুন দিনে সত্যিকার অর্থে দীর্ঘমেয়াদে সফল হয়ে মাথা তুলে দাঁড়াবেন কেমন করে? আত্মসমালোচনা না থাকলে উন্নতির আশা যে থাকে না। জিম্বাবুয়ে আর আমেরিকার মতো টিমের বিপক্ষে পরপর 2 হারের পর অধিনায়ক শান্তর বক্তব্যকে অপরিপক্ক একঘেয়ে হিসেবে মার্ক করছেন সমালোচকরা। কারণ হোক সেটা পৃথিবীর ইতিহাসে বড় কোনো লড়াই অথবা খেলাধুলায়, জয় কিংবা হারের পর দলনেতার বক্তব্য দর্শন সবসময় গুরুত্বপূর্ণ। ওটাই উন্মোচন করে দেয় একটা ইউনিটের ভেতরকার আসল চরিত্র। অথচ এই নাজমুল শান্তকে ক্যাপ্টেন করার ক্ষেত্রে যে সমস্ত ক্রাইটেরিয়া সামনে এসেছিল তার পাবলিক স্পিকিংয়ের পরিপক্কতা। একই ব্যাচের সমসাময়িক অজুহাত বাঁচতের অনেকের চাইতে মনে হয়েছিল তাকে আলাদা। তবে পূর্ণ মেয়াদে চেয়ারে বসার শুরুতে সংশয় দেখা যাচ্ছে। তাহলে কি যেই কদু সেই লাউয়ের দিকে এগোচ্ছে ব্যাপারটা? যে যত লম্বা রেসের ঘোড়া তার অজুহাত নাকি তত কম। সেরকম লম্বা রেসের ক্যাপ্টেন হয়ে উঠতে পারবেন তো শান্ত? খেলোয়াড় হিসেবে, ব্যাটসম্যান হিসেবে তার ফিরে আসার উপাখ্যান জানে সবাই, প্রশংসাও করে। তাই আপাতত ভরসা একটাই, আশা। এর বাইরে আর কিছু আছে টাইগার ক্রিকেট সমর্থকদের জীবনে? মাহাদি হাসান, ৭১। আইপিএল খেলতে নেমে যেন নিজের বড় বিপদই ডেকে এনেছেন গ্লেন ম্যাক্সওয়েল। হার্ড হিটার অজি ব্যাটার এবার সুপার ফ্লপ, আর সে কারণেই বেঙ্গালুরু ফ্যানবেস তাকে নিয়ে রীতিমতো বইয়ে দিচ্ছে ট্রলের বন্যা। বিশ্বকাপের আগে এমন পারফরমেন্স ভাবাচ্ছে অস্ট্রেলিয়ার টিম ম্যানেজমেন্টকেও। ম্যাক্সি কি বড় মঞ্চে ফিরতে পারবেন স্বরূপে? খালিদ জামিল জানাচ্ছেন বিস্তারিত। ইতিহাস তৈরি হয় না প্রতিদিন, তেমন কিছুর দেখা মেলে কালে ভদ্রে। হঠাৎ কোনো এক সন্ধ্যায় একটা ছোট গল্প হয়ে ওঠে উপন্যাস। ফ্লাডলাইটের ঝলমলে ছন্দ বিবর্ণ হয় কোনো এক পারফরমেন্সের ঝলকানিতে। গেল বিশ্বকাপে ওয়াংখেড়ে স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে গ্লেন ম্যাক্সওয়েলের সৃষ্টি করা ইতিহাসটা ছিল তেমন কিছুই। ক্লাস ব্যাপারটা পার্মানেন্ট হতে পারে, কিন্তু ফর্ম তো অস্থায়ী। আর সেই ফর্ম ম্যাক্সওয়েল এতটাই বাজেভাবে হারিয়ে বসেছেন যে অজি ব্যাটারের নামের সাথে ব্যাপারটা যাচ্ছে না একদম। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে সদ্যই আইপিএল সিজনটা শেষ করেছেন ম্যাক্সি। প্লে অফ থেকেই বিদায় নিয়েছে তার দল। মৌসুমটা নিঃসন্দেহে ভুলে যেতে চাইবেন, কারণ 10 ম্যাচে যে করেছেন মাত্র 52 রান, ম্যাচ প্রতি গড় 6-এরও কম। এতটুকুতেই ম্যাক্সওয়েলের বাজে অবস্থার প্রকাশ করা যাচ্ছে না ঠিকঠাক। 35 বছর বয়সী এই ব্যাটার 10 ম্যাচে ডাকই মেরেছেন 4 বার, তার মধ্যে 2 বার আবার আউট হয়েছেন প্রথম বলেই, যাকে বলে গোল্ডেন ডাক। 9 ইনিংসে ব্যাট করে ডাবল ডিজিটে যেতে পেরেছেন মাত্র 2 বার। স্বাভাবিকভাবেই তাই ম্যাক্সির ওপর চটেছে বেঙ্গালুরুর ফ্যান বেস। ট্রলের পর ট্রল হয়ে যাচ্ছেন। সামাজিক যোগাযোগের মাধ্যমে সবচেয়ে জোরালো দাবি অস্ট্রেলিয়ান ব্যাটারকে যেন পরের সিজনে রিটেইন করা না হয়। এখানেই শেষ নয়, ভারত তার শ্বশুর বাড়ি, আর সেখানে আছেন পুরোই ভ্যাকেশন মুডে। খেলায় মন নেই তাই, এমনকি তাকে ফ্রডও বলতে ছাড়ছে না অনেকেই। ফ্যানবেজের ভাষ্য, তার মতো একজন প্রতারক দলে থাকায় বিরাট কোহলির দুরন্ত পারফরমেন্স কোনো কাজেই আসেনি। মিস হয়ে গেছে প্রথম আইপিএল ট্রফি জয়ের সুযোগটাও। আসন্ন বিশ্বকাপে ম্যাক্সওয়েল অস্ট্রেলিয়ার দলে আছেন বটে, সেখানে কামব্যাক করতে পারবেন কিনা সেই প্রশ্নের উত্তর তো সময় বলে দেবে। তবে এবারের আইপিএলে যে খেল দেখালেন তাতে পরের অকশনে বেঙ্গালুরু অজি এই ব্যাটারকে রিটেইন নাও করতে পারে, জানাচ্ছে ভারতের গণমাধ্যমগুলো। খালিদ জামিল, ৭১। আবারও একই কাজ করলো নেপালে যুক্তরাষ্ট্রের দূতাবাস, যা করেছিল 2019 সালে। আসন্ন টি20 বিশ্বকাপের ভিসা না পেয়ে এভাবেই ক্ষোভ ঝাড়লেন নেপাল ক্রিকেটের পোস্টার বয় সন্দীপ লামিচানে। 2022 সালের সেপ্টেম্বরে 18 বছর বয়সী এক নারীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হন লামিচানে। তাকে দোষী সাব্যস্ত করে 8 বছরের কারাদণ্ড ও $2,225 জরিমানা করেন কাঠমান্ডুর আদালত। কিন্তু গেল 15 মে হাইকোর্টের রায়ে মামলা থেকে খালাস পান তিনি। তখনই ধারণা করা হচ্ছিল হয়তো নেপালের বিশ্বকাপ স্কোয়াডে দেখা যেতেও পারে লামিচানেকে, কিন্তু তাকে ভিসা দেয়নি নেপালে অবস্থিত যুক্তরাষ্ট্র এম্বাসি। লামিচানে সবশেষ নেপালের হয়ে খেলেছেন গেল বছরের নভেম্বরে টি20 বিশ্বকাপ বাছাইয়ে। দুর্নীতি ও অনিয়মের অভিযোগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহ সভাপতি সালাম মুর্শিদি সহ বাফুফের 5 কর্মকর্তাকে শাস্তি দিয়েছে আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন ফিফা। সেই সঙ্গে 3 কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন অর্ণব বাপি। দীর্ঘদিন ধরে ফুটবল ফেডারেশন
ফেডারেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন আবু নাইম সোহাগ। ফিফা থেকে নিষেধাজ্ঞা আসার 24 ঘন্টার মধ্যেই তার রুমের নেম প্লেট তুলে ফেলা হয়েছে। গেল বছর 14 এপ্রিল বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ ফিফা থেকে শাস্তি পাওয়ার পরের দিনই খেলাযোগ প্রশ্ন তুলেছিল বাফুফের বড় কর্তাদের নিয়ে। তারা সত্যি কি কিছুই জানেন না? বারে বারে ধান খেয়ে যাওয়া ঘুঘু এবার ধরা পড়েছে, সাধুর গলায় এবার ঝুলেছে শাস্তির কণ্টক মাল্য। এতদিন কথার ফুলঝুরিতে আর তার আলাপের ঝালমুড়িতে নিজেকে দুধে ধোয়া তুলসী পাতা দাবি করে আসছিলেন সালাম মুর্শিদি। আবু নাইম সোহাগ হেঁটেছেন একই তরিকায়। তবে এবার ধর্মের কল বাতাসে নড়েছে, ফিফার তদন্তে শাস্তির খড়গ নেমেছে মুর্শিদিদের ঘাড়ে। পাপ যে কাউকে ছেড়ে কথা বলে না তার প্রমাণ মিলেছে। তারা এত কাছে থেকেও আবু নাইম সোহাগের এই জালিয়াতি, এই অনিয়মগুলো কি তারা ধরতে পারেননি? অর্থ কমিটির প্রধান সালাম মুর্শিদি, তার ওপর তদন্ত চলছিল ফিফার। তিনিও যে ফিফা থেকে শাস্তি পেতে যাচ্ছেন সেই ইঙ্গিতও আগেই দিয়েছিল খেলাযোগ। এবার 52 পৃষ্ঠার চিঠিতে ফিফা জানিয়েছে তাদের ফান্ড থেকে ক্রয় ও পরিশোধে মিথ্যা তথ্য, ত্রুটিপূর্ণ আদেশ ও ভুয়া দলিল পরিবেশনের দায়ে অভিযুক্ত হয়েছেন সালাম মুর্শিদি। ফিফা এথিক্স কমিটির সিদ্ধান্ত ওয়েবসাইটে প্রকাশের আগেই শাস্তি সম্পর্কে জানানো হয়েছিল অভিযুক্তদের। টাকার হিসেবে ধনী মুর্শিদির জরিমানার পরিমাণ হয়তো খুব বেশি নয়, 1 ফু দিয়েই হয়তো জরিমানা তিনি পরিশোধ করে দেবেন। তবে তাদের এমন কাণ্ডে দেশের ফুটবলের কপালে যে কালিমার দাগ পড়ল, সেই কলঙ্কের দাগ তিনি ঘোচাবেন কিভাবে? ফুটবল ফেডারেশনের সিনিয়র সহসভাপতি সালাম মুর্শিদি সহ বাফুফের 5 কর্মকর্তাকে শাস্তি দিয়েছে আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন। সেই সঙ্গে 3 কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ করা হয়েছে। তাদের মধ্যে সাবেক সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগকে 3 বছর ও সাবেক প্রধান অর্থ কর্মকর্তা আবু হোসেন ও অপারেশনস ম্যানেজার মিজানুর রহমানকে 2 বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। সিনিয়র সহসভাপতি সালাম মুর্শিদিকে প্রায় 13 লাখ টাকা জরিমানা ও নিষিদ্ধের পাশাপাশি সাবেক সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগকে প্রায় 26 লাখ টাকা জরিমানা করা হয়েছে। মুর্শিদিরা বহুদিন ধরেই দেশের ফুটবল নিয়ে খেলছেন। ফুটবলের মান উন্নয়নের বদলে রীতিমতো করেছেন ক্ষমতার অপব্যবহার। ব্যবসায়ী মুর্শিদি রাজনীতিতেও যান বহুদূর। আপন স্বার্থ যতটা তিনি বোঝেন, সবাই মনে করেন ফুটবলের স্বার্থ রক্ষায় তার কোনো মনোযোগ নেই। সাবেক এই ফুটবল তারকা ফেডারেশনের পথটাও আগলে রেখেছেন ডিমপাড়া সোনার হাঁস হিসেবেই। তার আশকারা আর আশ্রয়েই আবু নাইম সোহাগরা করেছে অনিয়ম, দেশের ফুটবলকে করেছেন বিশ্ব দরবারে ছোট। প্রতিবার নির্বাচিত হয়ে কাজী সালাউদ্দিন যে ফুটবল উন্নয়নের বড় বড় ভাষণ দেন, তোলেন গর্জন, তার পুরোটাই জ্বলে যাচ্ছে এমন সাগরেদ আর সতীর্থদের কারণে। সালাম মুর্শিদিদের কি এবার একটু লজ্জা হবে? ব্যর্থতার দায় মাথায় নিয়ে পদ ছাড়ার সাহস কি দেখাবেন তিনি? অর্ণব বাপি, ৭১।